ক্লাস 12 এ তোমাদের তো গতকাল সিলেবাস দিয়ে দিয়েছে বোর্ড পরীক্ষা এক্সামে কি কি পরীক্ষায় হবে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখলাম বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আমরা শুরু করছি সমতলে আলোর প্রতিসরণের দ্বিতীয় দিনের ক্লাস। এর আগের দিন তোমাদের ফান্ডামেন্টাল জায়গাগুলো আমি বুঝিয়ে দিয়েছি সবই। তো আজকে যেটা শুরু করব, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং তার প্রয়োগ। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখতে হবে। আমাদের দুটো প্রয়োগ আছে, একটা হচ্ছে মাছের চোখের দৃষ্টি, প্রধান যে দুটো, আর দ্বিতীয় হচ্ছে অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু, সেগুলোকে বুঝে নিই। তো আমরা প্রথম বলছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার আগে আমাদের বুঝে নিতে হবে সংকট কোণ। তো আলো যখন, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। আমরা কি জানি, আলো যখন কোনো ঘন মাধ্যম থেকে নির্দিষ্ট আপতন করে আপতিত হয়ে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে কি হয়, যে পথে যাচ্ছিল তার থেকে দূরে সরে যাবে। তাহলে এটা আই, এটা আর। ক্লিয়ার আসছে? তো এখানে দেখো, আই যত বাড়ে, আই যদি বাড়ানো হয়, এটার মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, এটা μ2। আই যদি বাড়ে তার সঙ্গে আরটাও বাড়ে। তো এবার সংকট কোণ মানে আয়ের মানটা যত বাড়বে এদিকে, তাহলে আই যদি এদিকে বাড়ে তাহলে এটা এদিকে যাবে। তো এবার আলোক রশ্মিটা এমন একটা কোণে ঘন মাধ্যমে আপতিত হলো যাতে করে প্রতিসরণ কোণ হলো 90 ডিগ্রি। ঘন মাধ্যমে আপতন কোণ যত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। সেই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। তাহলে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি, এটা মানে কি, ঘন মাধ্যমে আপতন কোণ যত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। অর্থাৎ আলোটা যদি সংকট কোণে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি 90 ডিগ্রি প্রতিসরণ কোণ মানে এখানে 90 ডিগ্রি কোণ করে, মানে বিভেদ তল বরাবর ঘেঁষে চলে যাবে আলোক রশ্মি। তাহলে এই মাধ্যম থেকে গেল, এটা ঘন মাধ্যম, লঘু মাধ্যম আর ঘন মাধ্যমে বিভেদ তল বরাবর চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্নেলের সূত্র অনুসারে লিখতে পারি, এক্ষেত্রে কত লিখতে পারি, অর্থাৎ μ1 sin থিটা সি, এটা μ1 মাধ্যম, এটা μ2, সমান μ2 sin 90। তাহলে এখান থেকে sin থিটা সি চলে আসছে μ2 বাই μ1 বা 1 বাই μ1 বাই μ2, মানে 1 বাই 2 μ1। তাহলে সংকট কোণের সূত্র বার করার আমরা পেয়ে গেছি, এটা বা এটা যে কোনো একটাই লেখা যায়। এবার যদি লঘু মাধ্যম, যদি লঘু মাধ্যমকে, মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, সেই ক্ষেত্রে μ2টা হবে 1। এটা বায়ু মাধ্যম হলে μ2টা হবে 1, তাহলে জল থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে জলের μ1টা, তাহলে μ1টা, μ2টা μ কত হয় 1, এটা হচ্ছে μ তাহলে সেক্ষেত্রে sin থিটা চলে আসছে 1 বাই মিউ। এটাকে আমরা যদি মিউ ধরে নিই,
ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে। এবার কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা একটা সূত্র জানি, কচির সূত্র অনুসারে মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। তার মানে এখানে বলতে পারি ল্যামডা যত বাড়বে বা ল্যামডা যত কমবে, ল্যামডা যদি কমে তাহলে এই পোর্শনটা কম বাড়ছে, তাহলে টোটালটা বেড়ে যাবে, নিচটা বাড়বে। ল্যামডা যত কম হবে তার মানে ল্যামডা ডেড ক্ষেত্রে ল্যামডা সমান যদি ল্যামডা ডেড হয় সেক্ষেত্রে থিটা সি ম্যাক্সিমাম সর্বোচ্চ। লাল বর্ণের ক্ষেত্রে সংকট কোণ সর্বোচ্চ, কারণ ল্যামডা সবচেয়ে কম, তার মানে নিচটা সবচেয়ে কম হচ্ছে, বেশি হচ্ছে। ঠিক আছে, ল্যামডা লাল বর্ণের ক্ষেত্রে সব থেকে কম হয়, সরি বেশি হয়, তাহলে এটা কম, তার নিচটা কম, তার মানে থিটা সি সবচেয়ে বেশি। আবার ভায়োলেটের ক্ষেত্রে, বেগুনি বর্ণের ক্ষেত্রে ল্যামডা সবচেয়ে কম, ল্যামডা কম হলে ল্যামডা যত কম হবে নিচটা তত বেশি হবে, নিচটা বেশি হলে থিটা সি কমে যাবে, থিটা সি সর্বনিম্ন। তাহলে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে, মনোক্রোমেটিক বা একবর্ণীয় আলোর ক্ষেত্রে লাল বর্ণ পাঠালে সংকট কোণ সর্বোচ্চ হয়, বেগুনি বর্ণের ক্ষেত্রে সংকট কোণের মান সর্বনিম্ন হয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা ভালো করে বুঝে নেবে। তো এটাই হচ্ছে, একটু ক্যামেরাটা নিচে নামাতে হবে। তো এবার যদি, তাহলে সংকট কোণ ব্যাপারটা বোঝা গেল, ঘন মাধ্যমে আপতন কোণ যত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। এবার যদি ঘন মাধ্যমের আপতন কোণটা সংকট কোণের থেকেও বেশি হয়, তাহলে আলোটা যদি এরম বেশি কোণে যায়, এরম দিয়ে যায়, তাহলে এই কোণটাকে, এই যে কোণটা পেলাম সেটা কিন্তু গ্রেটার দেন থিটা সি, তার মানে আলো পুরো সেটা ফিরে চলে আসবে যে পথে গেছে, সেই যে মাধ্যমে গেছে ঘন মাধ্যমে বিভেদ তল থেকে, কারণ এক্ষেত্রে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে যদি, মুছে দিলাম, যদি ঘন মাধ্যমে আপতন কোণ I গ্রেটার দ্যান থিটা সি হয়, সেক্ষেত্রে আর গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ আলো দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত হয়ে, মানে ওদিকে আর গেলই না, এখানে ফিরে চলে এলো, 90 ডিগ্রি থেকে বেশি মানে এই মাধ্যমে ফিরে এলো, প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাতে কোনো অংশই প্রতিশ্রিত হলো না, পুরোটাই প্রতিফলিত হলো, তাই নাম হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আসবে। এই ঘটনাকে বলা হয়, একেই বলে টোটাল ইন্টারনাল মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টোটাল কেন? কোনো অংশ প্রতিষ্ঠিত হলো না, সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে ফিরে এসছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তাহলে এটাই হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, তো সংকট কোণ নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেছি, sin θ = 1/μ, বা বিভিন্ন কালারের ক্ষেত্রে কার ক্ষেত্রে সংকট কোণ বড়, কার ক্ষেত্রে সংকট কোণ কম, মনোক্রোমেটিক লাইটের ক্ষেত্রে বা একবর্ণীয় আলোক রশ্মির ক্ষেত্রে, সেটা আমরা এই সূত্র থেকে নির্ণয় করে ফেলতে পারবো, যদি একটা মাধ্যমকে এ আর অন্যটাকে অন্য কোনো একটা মাধ্যম ধরি। ঠিক আছে, তো সংকট কোণ
এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই ক্ষেত্রে এই যে কোণটা এটা কিন্তু গ্রেটার দ্যান থিটা সি। তাহলে এই কোণটাও কিন্তু, কারণ আপতন কোণ প্রতিফলন যত কোণে যাবে সেই কোণে ফিরে চলে আসবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো ভালো করে বোঝার জন্য যেভাবে বুঝিয়ে দিলাম এটা ভালো করে পড়ে নেবে। এরপর চলে আসি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রথম যেটা প্রয়োগ, মাছের চোখের দৃষ্টি বা মাছ নয়, জলের ভেতর ডুবুরি থাকলেও সে কি দেখবে? বাইরের দৃশ্যগুলোকে জলের ভেতর থেকে অবশ্যই জলটাকে পরিষ্কার হতে হবে, নোংরা জলের ভেতর দিয়ে দেখা যাবে না, অস্পষ্ট হলে হবে না। স্বচ্ছ জলের ভেতর দিয়ে যদি রেখে তাহলে বাইরের দৃশ্যগুলো তার কাছে আমরা যেটা সমতল বা একদম প্লেনে দেখি, ওরা কি দেখবে সেটা আমরা দেখে নিই। তো এই ধরো জলতল, বাইরে এটা হচ্ছে বায়ু, মিউ সমান 1, এটা হচ্ছে মিউ সমান মিউ, এটা জল। তো কোন একটা ধরো জলতলের উপর অবস্থিত, ধরো এখানে কোন একটা নৌকো আছে, সেটাকে এইচ গভীরতায় অবস্থিত কোন একজন অবজারভার আছে, এখানে দর্শক আছে, সেটা মাছ হতে পারে, অন্য কেউ হতে পারে। মাছ কি দেখবে? মাছের ব্যাপার। আমরা যদি মাছের জায়গায় থাকি তাহলে আমরা কি দেখবো? আমরা কিন্তু সেই অনুভূতিটা চিন্তা করছি, আমরা নিজেরা মাছের মতন কল্পনা করছি ডুবুরি হিসেবে। তো তল বরাবর আমরা কি শিখেছি? যদি ঘনমাধ্যম থেকে সংকট কোণে কোনো আলোক রশ্মি যায় তাহলে তল বরাবর চলে যায়। তাহলে উল্টো করে ভাবলে, তল বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে সে কিন্তু অবশ্যই সংকট কোণেই প্রবেশ করবে। তার মানে এই জলতলে অবস্থিত কোনো বস্তু থেকে যে আলোটা আসছে সেটা কি করবে? যেখানে ঠিক সংকট কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণ করে ডুবে যাবে। এখানে ধরো কোন একটা অবজেক্ট আছে, সেখান থেকেও তাহলে তল থেকে যে আলোক রশ্মিগুলো আসছে এটা 90 ডিগ্রি, ঠিক সংকট কোণের সমান কোণ করে বায়ুর সাপেক্ষে জলের সাপেক্ষে বায়ু বা বায়ুর সাপেক্ষে জলের যে সংকট কোণ সেই কোণ করে প্রবেশ করবে, পৌঁছলো। এবার দূরে যদি কোন একটা, ধরে এখানে একটা কোনো পাখি উড়ে যাচ্ছে, সেটাকে কি দেখবে? এখান থেকে যদি আসে সেটা কিন্তু এর মধ্যেই অবস্থান করবে, কারণ এখানে প্রতিসরণ কোণটা কমেছে। তাহলে সেক্ষেত্রে ঠিক এইভাবে প্রবেশ করবে। যত রশ্মি আছে সেগুলো কিন্তু ঠিক এই রিজিয়ন বা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আমরা যদি ত্রিমাত্রিক চিত্র কল্পনা করি, চারিদিক থেকে আসে, তাহলে এটা একটা শঙ্কুর মতন দেখতে লাগছে, কোণ বা শঙ্কু। যার ব্যাসার্ধ, এটা যদি বলি ও পয়েন্ট অবজারভার সি এ, মানে এসি যে ডিসটেন্সটা হচ্ছে আর, তাহলে আর ব্যাসার্ধে পৃষ্ঠতল বিশিষ্ট কোন যার অর্ধশীয় কোণ থিটা সি, সেই কোণের ভিতর দিয়ে, আর যদি জলের ভেতরে কোনো একটা জিনিস থাকে সেই ক্ষেত্রে কেমন হবে? জলের ভিতর থেকে যে বস্তুগুলো, আর এখানে একটা কোনো বস্তু আছে, জল এখান থেকে একটা কোনো অবজেক্ট আসছে, তাহলে আলোটা এর মধ্যে চলে আসবে, কারণ সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে সংকট কোণের বেশি কোণ করে ফিরে চলে আসবে। তার মানে আলটিমেটলি বাইরের দৃশ্যগুলোকে সে একটা শঙ্কুর মধ্যেই দেখতে পাবে, যার অর্ধশীয় কোণ, এই যে শঙ্কুর যে কোণটা শীর্ষ কোণের অর্ধেকটা হবে থিটা সি সমান হবে। এই জিনিসটা কেমন হচ্ছে? এবং যত গভীরতা বাড়বে না, এটা যত গভীরতা, এটা যদি এইচ বলি, এইচ যত বাড়বে তত রেডিয়াসটা আস্তে আস্তে বেড়ে যাবে, এবং এইচ কমলে রেডিয়াসটা কমে যাবে। ঠিক আছে, তাহলে সে কি দেখবে?
ওই যে তল আমরা যে ছবিটা আঁকলাম, এই যে অঞ্চলটা, যত বাইরের দৃশ্য সব এই অঞ্চলের ভিতর দিয়ে তার চোখে গিয়ে প্রবেশ করবে। সেই জন্য ভিউটা কিন্তু একদম একটু কনিক্যাল টাইপের ভিউটা হবে। সে একটা কম অঞ্চলে, যেন দূরে যারা জিনিসগুলো এরকমভাবে ছড়িয়ে আছে, সে কিন্তু কম রিজিয়নে দেখছে, তার মানে কাছে চলে আসবে, মানে বাইরের যে অবজেক্টগুলো পরস্পর থেকে কাছাকাছি আছে মনে হবে। তো এটাই হচ্ছে আমাদের ফিশ আই ভিউ বা মাছের চোখের দৃষ্টি হিসাবে আমরা বলতে পারি। তো এর ক্ষেত্রে তাহলে এখান থেকে যে পাখি উড়ে যাচ্ছে বা যে বিষয়গুলো তারা দেখতে পাচ্ছে, সেগুলো কিন্তু এই ক্ষুদ্র ব্যাসার্ধের আর ব্যাসার্ধের অংশের মধ্যে দিয়েই কিন্তু সে দেখতে পাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটাকে লিখেছি মিউ, এটা হচ্ছে 1 প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আমরা জানি, ছবি থেকে আমরা কি শিখেছি? সাইন থিটা সি। এখন তাহলে দেখতে পাবে কিসের মধ্যে? এই অঞ্চলের ভিতর দিয়ে সব আলোগুলো এসে প্রবেশ করে, চারদিক থেকে, এদিক থেকে আসছে, বিভিন্ন দিক থেকে যে আলোগুলো প্রবেশ করছে সব কিন্তু এই শঙ্কুর মধ্যে থেকেই এসে প্রবেশ করে যাবে, তার চোখে গিয়ে পৌঁছবে। এদিকটা আঁকলাম না, এই সাইড থেকে এলো, বিভিন্ন দিক থেকে 3D কল্পনা করো একটু, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যা থাকবে শঙ্কুর মধ্যে, যত গভীরতা বাড়বে তত রেডিয়াসটা বেড়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেলটা একই থাকবে, মানে আর গভীরতা যত কমবে তত রেডিয়াস কমছে। দেখতে পাচ্ছি এই কোণটা কিন্তু ফিক্সড রাখতে হয়, মানে জিনিসটা এরকম যদি ভাবি, ধরো যখন ছিল এই গভীরতায় অ্যাঙ্গেলটাকে সমান থাকতে হবে, তার মানে জিনিসটা কেমন এইভাবে চলে আসছে, রেডিয়াসটা কমছে উইথ রেসপেক্ট এই ডিসটেন্সটা যত কমবে রেডিয়াসটাও অটোমেটিক্যালি কমে যাবে, অ্যাঙ্গেলটা সমান থাকবে। ওকে, তো যাই হোক, তাহলে যেটা বিষয়, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনে আসি। এখন সাইন থিটা সি আমরা একটু আগে শিখেছি 1/μ। সাইন থিটা সমান মিউ লঘু বাই মিউ ঘন। আবার ছবি থেকে যদি আমরা হিসাব করি, সাইন থিটা সি আসছে, দেখো এখান থেকে সাইন থিটা সি ছবি থেকে আসছে আমাদের হচ্ছে এসি বাই, অর্থাৎ এসি বাই এও সমান 1/μ। এবার এসি মানে কত? এইচ, সরি আর, আর এওটা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 1/μ। তাহলে আমরা আরটা বার করবো, তাহলে মিউ স্কোয়ার আর স্কোয়ার মিউ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর চলে এলো এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। এটাই হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মধ্যে দিয়ে, এই ব্যাসার্ধের যে শঙ্কুর তল বৃত্ত আর ব্যাসার্ধের, তাহলে সুতরাং আর ব্যাসার্ধের বৃত্তের মধ্যে দিয়ে বায়ুতে অবস্থিত সকল বস্তুকে বা বাইরে অবস্থিত সকল বস্তুকে দেখবে। তার এরিয়াটা তাহলে কত হবে? কত রিজিয়নের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে? তাহলে যে তলের ক্ষেত্রফল হলো, যে অঞ্চলটা দিয়ে দেখতে পাবে সেই অঞ্চলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেহেতু সার্কেল। তাহলে যে অঞ্চলের ভেতর দিয়ে দেখতে পাবে তার যার ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার, মানে a স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1 এরিয়া। এই এরিয়ার ভিতর দিয়ে পরিবেশে অবস্থিত যে বস্তুগুলোকে দেখতে পাবে ফিশ আই ভিউ বা মাছের চোখের দৃষ্টি, জিনিসগুলো কি মনে হবে? যেন দূরে ছিল, সংকুচিত হয়ে কাছে চলে এসেছে। মানে দেখো পাখি দুটো এখানে অবস্থিত, তাহলে সে কিন্তু দেখবে এখানে অবস্থান করছে, কারণ এখান থেকে দেখছে আলোটা সে মনে করে সরল রেখায় আসছে। তাহলে দেখো এতটা দূরে ছিল, কাছে চলে এসেছে, মানে জিনিসটা কোলাপস করে যাচ্ছে, কেন কাছাকাছি চলে আসছে। এটাই হচ্ছে ফিশ আই ভিউ বা মাছের চোখের দৃষ্টি
খুব ইম্পর্টেন্ট তোমাদের 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আমি অবশ্যই প্রশ্ন আলোচনা করব, মাধ্যমিকে যেমন করেছি তোমাদের জন্য করব। তো দেখতে থাকো, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল যেটা আলোচনা করলাম। এর পরবর্তী আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু। আমরা জানি এটা এখন খুব ইউজ হচ্ছে, ফাইবার অপটিক্স। তো অপটিক্যাল ফাইবার কি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা আলোক সিগন্যালকে বা অপটিক্যাল সিগন্যালকে পাঠিয়ে দিই। যেখানে এনার্জি লস হয় সেটা আমরা ক্যালকুলেট করব, খুব সামান্য বুঝে নেব বিষয়টা। এনার্জি লসটা কীভাবে হচ্ছে এবং তার কী কী পার্ট আছে। এটা খুবই সূক্ষ্ম, কাঁচ বা প্লাস্টিক বা পলিমার জাতীয় পদার্থের তৈরি হয়। সরু সুতোর মতন অ্যাপ্রক্সিমেটলি যা রেডিয়াস কেমন হয়, অফ দ্য অর্ডার অফ 1 ন্যানোমিটার, মানে 10 to the power -6 মিটার, সরি ন্যানোমিটার বলছি, মাইক্রোমিটার। মাইক্রন অর্ডারে হয়, 1 মাইক্রন অর্ডারে যার ব্যাসার্ধ হয় সরু সুতোর মতন একটা অংশ, যেটাকে আমি ইচ্ছে মতো যেমন খুশি বাঁকিয়ে আকৃতি দিতে পারি। তো এর ভেতরে কি ঘটনা ঘটে সেটা দেখব। তো অপটিক্যাল ফাইবার কেমন, এর ভেতরে এরকম একটা অংশ, এর বাইরে একটা পার্ট থাকে, দুটো পার্ট থাকে, আমি দেখাচ্ছি। এর ভেতর দিয়ে পূর্ণ প্রতিফলন হয়, বারবার দিয়ে সিগন্যালটা চলে যেতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। তার নিয়ম হচ্ছে এখানে কোন নীতিতে কাজ করে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে। তো একটু যদি আমরা বড় করে দেখি, মাঝখানে যে মাধ্যম দিয়ে যাবে সেটা এরকম। যে মাধ্যম দিয়ে সিগন্যালটা আছে, যেটা অ্যাক্সিস অক্ষ থাকবে একটা, সেটা সবচেয়ে ঘন মাধ্যম। ভিতরের মাধ্যমটা তাকে বলা হয় কোর বা মজ্জা। কোরের পাশে যে অংশ থাকে, যেটা লঘু মাধ্যম কোরের রেসপেক্টে, তাকে বলা হয় ক্ল্যাডিং। এই মাধ্যমটা হচ্ছে ক্ল্যাডিং। কোর আর ক্ল্যাডিংকে বাঁচানোর জন্য বাইরে একটা আস্তরণ দেওয়া থাকে, যাকে বলা হয় জ্যাকেট। বাইরের যে অংশটা যেটা রক্ষা করছে অপটিক্যাল ফাইবারকে, বাইরের আঘাত থেকে রক্ষা করে যে অংশটা, সেটা হচ্ছে বাইরেরটা হচ্ছে জ্যাকেট। তাহলে তিনটে পার্ট, কোর মাধ্যম, কোরেরটা হলো একদম ভেতরে যেটা সবচেয়ে ঘন, তারপরেরটা হচ্ছে লঘু ক্ল্যাডিং, জ্যাকেটের কোনো মিডিয়াম হিসেবে ট্রিট করা হয় না, সেখানে কোনো প্রতিসরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ভূমিকা নেই। কিসের ভূমিকা আছে? এই দুটো মাধ্যমকে বাঁচানো। এটা হচ্ছে সবচেয়ে ঘন, তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, এটা লঘু মাধ্যম। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার? এটাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি ঘটে আমরা এখানে একবার আঁকি, জাস্ট কোর। এটা কোর আঁকলাম, এটা ক্ল্যাডিং। আউটলাইনটা আঁকছি, এটা কোর মাধ্যম, এটা ক্ল্যাডিং। জ্যাকেট নিয়ে চিন্তা নেই। এটা হলো μ1 মাধ্যম, এটা μ2, μ1 গ্রেটার দ্যান μ2। তো এই হলো অ্যাক্সিস। ওকে, তো একটা আলো যখন আমরা পাঠাবো কোনো এয়ার মিডিয়াম থেকে, এটা এমইউ এয়ার 1, এখান থেকে একটা সিগন্যালকে পাঠাচ্ছি কিভাবে, বা এটা বুঝে নিতে হবে। তাহলে কোর সব, তাহলে আমাদের কন্ডিশনটা কি? μ1 গ্রেটার দ্যান μ2 গ্রেটার দ্যান মিউ এয়ার। তাহলে আলোটা যে মাধ্যম থেকে পাঠানো হলো সেটা সবচেয়ে লঘু, তার থেকে একটু লঘু হলো ক্ল্যাডিং, তার থেকে একটু ঘন হলো ক্ল্যাডিং, আরো ঘন হচ্ছে কোর।
দেখি আমরা ছবিটা। এখান থেকে আলোকে যে কোনো অ্যাঙ্গেলে পাঠালেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, খুব ক্লিয়ার করতে হবে। তোমাদের ছায়া প্রকাশনের বইতে এটা থাকে না, তোমরা সাঁতরা পাবলিকেশন, মহাদেব দাসকান, ডিসি পান্ডে, এইচসি বার্মা বিভিন্ন বইতে পেয়ে যেতে পারো। কিন্তু যেটা বুঝিয়ে দিচ্ছি খুব সহজে, বইটা কিন্তু একটু জটিলভাবে থাকে, ব্যাপারটা বুঝে নিতে হবে। এটাকে আমরা ধরলাম মিউ জিরো, মিউ আরটাকে ধরলাম মিউ আর, এটাকে ধরলাম মিউ জিরো। এখানে একটা অ্যাঙ্গেলে পাঠালাম থিটা অ্যাঙ্গেলে, তাহলে বাইরেটা হচ্ছে লঘু, লঘু থেকে ঘনতে যাচ্ছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা আলফা, আর এখানে যে কোণটা আপতিত হলো সেটা হচ্ছে বিটা। বিভেদ তলে, কোর ক্ল্যাডিং এর বিভেদ তলে আপতন কোণ হচ্ছে বিটা। বিটাটা হচ্ছে কোর, কোর বাংলায় লিখতে কেমন লাগে, কোর ও ক্ল্যাডিং এর বিভেদ তলে আপতন কোণ। এবার দেখো, যদি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হয় তার ক্ষেত্রে কি হতে হবে, বিটাকে সংকট কোণের থেকে বড় হতে হবে। বিটা সংকট কোণের থেকে যদি বড় হয় সেটা কি করে আমরা কন্ট্রোল করব, তাহলে বিটা যদি কোর ক্ল্যাডিং মাধ্যমের মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হয় তবেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, বুঝে নেয় ভালো করে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি বলি, এটাও ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি করে বিটাটা কন্ট্রোল হবে। এবার যদি এই পয়েন্টে যেখানে আপতন হলে আমরা বললাম এই পয়েন্ট, এটা বি, এ বিন্দুতে যদি আমরা স্নেলস ল লাগাই, এই পয়েন্টের ক্ষেত্রে মিউ জিরো সাইন থিটা ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আলফা, এটা এ বিন্দুতে লিখলাম। এবার আলফা সমান 90 মাইনাস বিটা, তাহলে cos বিটা। তার মানে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস আলফা ইকুয়ালস টু পাই বাই 2, দেন আলফা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস বিটা, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos বিটা। তাহলে দেখো এবার cos বিটাকে কি লিখতে পারি, এই দুটো মাধ্যমের ক্ষেত্রে যদি সংকট কোণ ধরে নিই, বিটাটা যদি সংকট কোণ হয় তাহলে কি, যদি বিটা সমান সংকট কোণ হয়, তাহলে দেখো এখানে লিখতে পারি বি বিন্দুতে মিউ ওয়ান সাইন বিটা সমান মিউ টু সাইন 90, তার মানে আলোটা এই পথে সোজা চলে যাবে। যদি বিটাটা সংকট কোণ হয় আর সংকট কোণের থেকে বড় হলে তাহলে ফিরে আসবে। উদ্দেশ্য বিটার মানটাকে বার করে নিয়ে আমরা যুক্তিতে আসবো। তাহলে সাইন বিটা পেয়ে যাচ্ছি মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে cos বিটা চলে এলো। এখান থেকে আমরা cos বিটা যদি, কারণ cos বিটাটা আছে, cos বিটা চলে আসছে রুট ওভার 1 মাইনাস, এটাকে লিখলাম মিউ, এরকম করে লিখি যেমন আছে সেরকম লিখি, মিউ টু স্কোয়ার মিউ টু বাই মিউ ওয়ান হোল স্কোয়ার।
তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে μ1 ইনটু রুট ওভার μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার, এটা μ1 টা কেটে যাবে, দেখতেই পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে দেখো অতএব sin থিটা পেয়ে গেলাম 1 বাই μ নট μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার। এবার ব্যাপারটা বুঝে নিতে হবে, খুব যুক্তিপূর্ণ, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেলাম। তো যদি বিটা বড় হয়, বিটা সংকট কোণের থেকে বড় হলে, বিটা বাড়লে আলফা কমবে, আলফা কমলে থিটা কমবে, ব্যাপারটা বুঝবো। বিটা যত বাড়বে আলফা তত কমবে, কারণ আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। তাহলে বিটা বাড়লে, তাহলে আমরা এখানে যুক্তিটা দেখে নিই। তাহলে পেলাম বিটা যদি বাড়ে তাহলে আলফা কমবে, আলফা কমলে থিটা কমবে। তার মানে দেখো অতএব থিটা কমালে বিটা বাড়ে। তার মানে এখান থেকে যে থিটার মানটা পেলাম তার মান থেকে যেটা বেরোবে সেই কোণে পড়লে, এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেখান থেকে যে এই কোণে যদি পড়ে তাহলে কিন্তু বিটার মানটা সংকট কোণের সমান হচ্ছে। তার মানে থিটা যদি তার থেকে ছোট হয় তাহলে বিটার মানটা সংকট কোণে বড় হবে। তো এই সূত্র থেকে যে বিটার মানটা পাচ্ছি, সরি থিটার মান পেলাম, সেই কোণের তুলনায় দেখা গেল থিটা পেল সাপোজ 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কোণে যদি এখানে আলোটা পাঠাই তাহলে আলোটা সোজা চলে যাবে এই বরাবর। তার মানে যদি 40 ডিগ্রি থেকে কমে পাঠাই তাহলে বিটাটা সংকট কোণের থেকে বড় হবে, আলোটা ফিরে চলে আসবে। তো এই যে অ্যাঙ্গেলটা হলো এটা বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স। ওকে, তার মানে এখানে দেখতে পাচ্ছি থিটা কমলে, তাহলে সুতরাং আলোকবাহী তন্তুতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার শর্ত হলো তাহলে কি হতে হবে, থিটার মানটাকে কমাতে হবে। থিটা যদি কমে তাহলে বিটা বাড়বে, বিটা মানে কোণ ক্ল্যাডিং ইন্টারসেকশনে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বিটার মান যদি ইফ বিটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাহলে দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স, ঘটবে, আমরা জানি। তাহলে শর্ত হলো থিটা সাইন থিটা সি, সাইন থিটা বা থিটাকে আমরা লিখবো এবারে এ ফর অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল sin theta a must be less than equals to 1 by mu0 mu1 square minus mu2 square। তো এই sin theta কেই বলা হয়, তাহলে থিটা এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং sin theta কে বলা হয় নিউমেরিক্যাল অ্যাপারচার। এই sin theta কে কি বলা হয়, এই sin theta টাকে বলা হচ্ছে sin theta a, যেটা সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। আর থিটা সি কে বলা হচ্ছে, থিটা সি বলছি সরি, থিটা এ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ওটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। কোনটা, সাইন থিটাকে বলা হলো নিউমেরিক্যাল অ্যাপারচার এবং থিটা এ কে বলা হলো অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। তার মানে কি দেখলাম, বাইরে থেকে যে কোণটা পাঠাবো সেই কোণটা যদি থিটা এর থেকে ছোট হয় তবে এখানে বিটার মানটা সংকট কোণের বড় হবে, তবেই আলোটা এদিকে ফিরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হবে। থিটা এ যদি বাড়ে তাহলে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, আলোটা ফ্ল্যাডিং মাধ্যমে চলে যাবে, ফিরে আসার কোনো চান্স নেই। তার মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এখানে যদি ঘটতে হয় তাহলে কন্ডিশন হচ্ছে sin theta a numerical aperture must be less than or equals to 1 by mu0 root over core medium refractive index square minus cladding medium refractive index square।
এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝে নেবে। অ্যাপ্লিকেশন কি কাজে লাগে সেটা একটু তোমরা পড়ে নেবে, সেই নিয়ে গল্প আলোচনা করে আমি এখানে আসছি না। যে অপটিক্যাল ফাইবার এখন বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, তোমরা জানো যে কোনো আমাদের কমিউনিকেশন সিস্টেমে অপটিক্যাল ফাইবারের খুবই গুরুত্ব আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বোর্ড এক্সামের জন্য, শুধু নয় জেইএমএন এবং নিটের জন্য, সেই জন্য এটা খুব ভালো করে সূত্রটা খেয়াল রাখতে হবে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। এখানেও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রয়োগ আছে, যেটাকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয়। তো তোমরা ক্লাস 10-এ প্রিজমের প্রতিসরণ প্রিজম তোমরা কি জানো? প্রিজম হচ্ছে তিনটে তল দ্বারা একটা আবদ্ধ প্রতিসরক মাধ্যম, প্রধানত তিনটে তল, আবার অ্যাকচুয়ালি মোট 5খানা তল। তিনটে আয়তাকার, দুটো ত্রিভুজ। তো প্রিজমের ক্ষেত্রে এই দুটো তলকে সাধারণত অস্বচ্ছ করে দেওয়া হয়, এখান দিয়ে আলোর কোনো প্রতিসরণ ঘটবে না। এবার এই তলটাকেও তাই করে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে ভূমি, একটা ভূমি যাবে আর দুটো মাধ্যম দিয়ে আলোর প্রতিসরণ ঘটবে। একটা এই সাইড দিয়ে আলো প্রবেশ করে এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। এখান দিয়ে যদি আলো পাঠাই, কোনো একটা নীল বর্ণের আলো পাঠাই, তাহলে এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এই ছবিটা ক্লাস 10-এ পড়েছ। তো দুটো প্রতিসরক তলের এই যে শীর্ষ কোণ, তাকে বলা হচ্ছে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। ওকে, আর এই দুটো হচ্ছে এই তলটা আর এই তলটা হলো প্রতিসারক তল। এটা হলো বেস, এই যে তলটা এঁকেছি আমরা, নিচে যে তলটা সেটা হচ্ছে বেস বা ভূমি। এবার এটাকে যদি আমরা কতগুলো খণ্ডে বিভক্ত করি, যে অংশটা পাই সেটা একটা ত্রিভুজ। ত্রিভুজের মতন একটা অংশ পাই, এই অংশটাকে বলা হচ্ছে প্রধান ছেদ, প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ। তারপরে প্রধান ছেদ নিয়ে অঙ্ক সবসময় আঁকবো। তাহলে প্রধান ছেদটা কেমন দেখতে? এ হলো প্রধান ছেদ, এটা শীর্ষ কোণ মানে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। এবিসি নাম দিতে পারি আমরা, এটা বললাম বা এবিসি দিলাম, এ, এটা বি, এটা সি। তাহলে দুটো প্রতিসারক তল ছবিতে এবি আর এসি, এই ছবি অনুসারে এবি আর এসি এই দুটো হচ্ছে প্রতিসারক তল। আমাদের এই ছবিতে এটা হলো প্রিজম কোণ। দুটো প্রতিসারক তলের শীর্ষে যে কোণটা হবে তাকে প্রতিসারক কোণ বা প্রিজম অ্যাঙ্গেল বলা হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসারক কোণ। তো একটা আলোক রশ্মি যখন আমরা পাঠাবো, এটা হচ্ছে বায়ু, কোন একটা প্রতিসারক মাধ্যম, কাঁচের তৈরি আমরা ধরে নিচ্ছি আপাতত, এটাও বায়ু। সবসময় তা হবে তা নয়, অন্য কিছু হতে পারে, জলের ভিতরেও প্রিজম রাখতে পারি, দিয়ে আলো পাঠাতে পারি, সেটাও আমরা দেখব। তো আলোক রশ্মি গেল, নির্দিষ্ট প্রথম প্রতিসারক তলে একটা আপতন কোণ করলে এটা I1, অভিলম্ব টানা হলো, যাচ্ছিল এই পথে, প্রতিষ্ঠিত হয়ে লঘু থেকে ঘনতে এসছে, এটা লঘু, এটা ঘন, এটা মিউ। এখানে প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় তলে আলোক রশ্মিটা পড়ছে, এখানে একটা অভিলম্ব টেনে নিলাম, এখানে আপতন কোণ R2, দিয়ে আপতিত হওয়ার পর লঘু থেকে ঘনতলে যাচ্ছিল এই পথে, বেরিয়ে চলে আসবে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এই যে কোণটা হলো এটা হলো I2, এবং আপতিত রশ্মির সঙ্গে নির্গত, এটা নির্গত রশ্মি,
এটা আপতিত রশ্মি। যে কোণটা উৎপন্ন করলো সেটাকে বলা হচ্ছে ডেল্টা। বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কত কোণে বেঁকে গেল, রিফ্লেকশন কতখানি হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে মিনিমাম রিফ্লেকশন বা মিনিমাম ডেভিয়েশন কখন হয়, ন্যূনতম বিচ্যুতি কখন হয়, সেটা আমরা ক্যালকুলেট অবশ্যই করব। তো এই হচ্ছে আমাদের প্রধান ছেদ এবং তার চিত্র। প্রিজমে আলোর প্রতিসারণে, প্রিজম একটা প্রতিসারক মাধ্যম, তার মোট 5টা তল, কিন্তু 2টো প্রতিসারক তল নিয়ে আমরা সবসময় কাজ করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফান্ডা। তো এখান থেকে তোমরা যেটা আগে শিখে এসছো, তো এটাকে যদি আমি ডিপি কিউ আর এস টি দিলাম এক্স, তাহলে ত্রিভুজ এক্স কিউ আর নিলে অ্যাঙ্গেল ডেল্টা সমান চলে আসছে অ্যাঙ্গেল এক্স কিউ আর প্লাস অ্যাঙ্গেল এক্স আর কিউ। বহিস্থ কোণ বিপরীত দুটি অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, তো সেখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স কিউ আর কে লিখতে পারি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে ডেল্টাটা চলে এলো, শুধু ডেল্টা লিখলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস। এবার যদি ত্রিভুজ আমরা এ কিউ আর, বড় ত্রিভুজটা দেখি, ত্রিভুজ এ কিউ আর দেখি, তাহলে কি পাচ্ছি, অ্যাঙ্গেল এ প্লাস এইচ অ্যাঙ্গেলটা মানে 90 মাইনাস R1 প্লাস 90 মাইনাস R2। আর গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম লিখি। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তাহলে এখান থেকে a সমান পেয়ে গেলাম R1 প্লাস R2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। তাহলে R1 প্লাস R2 সমান a, তাহলে 1 আর 2 থেকে পাই ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস a। অ্যাঙ্গেল দিয়ে লিখলাম না, অ্যাঙ্গেল দিয়ে লিখলেও চলবে। তাহলে এটাই হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি কোণের রাশিমালা। এটা হচ্ছে প্রিজমে, এটা মাধ্যমিকে তোমরা পড়েছো, এটা প্রিজমে বিচ্যুতি কোণ, যেটা সমান্তরাল কাঁচফলকে বিচ্যুতি কোণ 0 ছিল, কিন্তু প্রিজমে বিচ্যুতি কোণ থাকবে। আলো যে পথে যাচ্ছিল সেই পথে কখনোই বেরোবে না। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি মধ্যবর্তী কোণ হলো ডেল্টা। বিচ্যুতি কোণ তাহলে কি, আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হলো ডেল্টা। তো এখান থেকে এবার ডেভিয়েশন মিনিমাম কখন হবে, তো দেখো ডেল্টা সমান আমি লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস a, এটাকে লিখছি রুট I1 মাইনাস রুট I2 হোল স্কয়ার প্লাস 2 রুট I1 I2 মাইনাস a। তাহলে ডেল্টার মান কে আমরা এইভাবে এক্সপ্রেশনটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সেই ফর্মে লিখলাম। এখন ডেল্টা সমান ডেল্টা মিন বা ন্যূনতম বিচ্যুতি কোণ। ডেল্টার মানটা ডেল্টা মিন হবে, ডেল্টা সমান ডেল্টা মিন কখন হবে, এটা হবে কখন, যদি এই হোল স্কয়ারটা 0 হয়, মিনিমাম, কারণ এটা খালি মাল্টিপ্লিকেশন, এটা কনস্ট্যান্ট, এটা গুণফল, এটা 0 হতে পারে না। এটা সর্বনিম্ন হবে যখন রুট I1
মাইনাস রুট আই টু হোল স্কোয়ার সমান 0 হয়। হোল স্কোয়ারটা 0 হলে ডেল্টার মানটা সর্বনিম্ন হচ্ছে, অর্থাৎ এখান থেকে পেলাম I1 সমান I2। তাহলে বিচ্যুতি কোণ ন্যূনতম হবে যখন I1 সমান I2 হবে। I1 সমান I2 হলে প্রিজমে বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি ভাবি, লেখচিত্র যদি আগে আই ডেল্টা লেখচিত্র, এদিকে আই এদিকে ডেল্টা, তাতে যে ভ্যালুগুলো আমরা পাই বিভিন্ন ভ্যালুর জন্য I1 I2 এটা তো কনস্ট্যান্ট, I1 I2 ভ্যারি করে করে আমরা যদি গ্রাফটাকে ড্র করি ঠিক দেখতে পাবো ঠিক এরকম একটা গ্রাফ আসবে যেটা x অক্ষে কোইনসাইড করছে না। তো এই যে মিনিমাম ভ্যালুটা যেখানে, এখানে যদি একটা কোঅর্ডিনেট ভাবি, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? I1, ডেল্টা। এটা হচ্ছে I1। I1টা বললাম ছোট, সাপোজ বললাম ধরো 30 বা 40 বা কিছু। সেম ডেল্টা হবে যখন I2টা এই স্থানাঙ্ক কতখানি, ডেল্টাটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে I2 ডেল্টা। তার মানে দেখো I1 I2 অল্টারনেট করে দিলে কিন্তু গ্রাফটা দেখতে একই থাকছে। I1 I2 এর একটা নির্দিষ্ট মানের জন্য I1 যখন ছোট I2 বড় তখন ডেল্টা একটা, আবার I1 যখন বড় I2 কিন্তু অটোমেটিক্যালি ছোট হচ্ছে। তার মানে এখানে দেখো I1 যত বাড়বে I2 তত কমবে। এটা যদি এদিকে সরে কোঅর্ডিনেটটা, এই পয়েন্টে গেলে I1টা বেড়েছে, তার করসপন্ডিং I2টা কোথায় হচ্ছে এখানে, তাহলে I2 কমেছে। এবং একটা পয়েন্টে এসে দুটো কোইনসাইড করছে যেখানে I1 সমান I2, তার করসপন্ডিং ভ্যালু অফ ডেল্টা ডিফাইন্ড অ্যাজ মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম বিচ্যুতি। যেখানে ডেল্টার মানটা সর্বনিম্ন সেখানটাই হলো ডেল্টা এম। I1 বাড়ছে, I2 কমছে, কমতে কমতে এসে তারা একটা জায়গায় কোইনসাইড করছে, সেই কোণটাই হলো বিচ্যুতি কোণের মান ন্যূনতম হবে। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 সমান I2। তো এবার স্নেলের সূত্রানুসারে, স্নেলের সূত্র যদি আমরা ভাবি দেখো, তাহলে কি লিখতে পারি? কিউ পয়েন্টে sin I1 এটা 1, এটাও 1, এটা মিউ, মিউ জি সমান মিউ। তাহলে sin I1 সমান মিউ জি sin R1। আবার এই পয়েন্টে লিখতে পারি মিউ জি sin R2 সমান sin I2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি I1 সমান I2 হয় তাহলে অবশ্যই R1 সমান R2 হবে। এই দুটো সমীকরণ, এটা কোন পয়েন্টে? এটা কিউ পয়েন্টে, কিউ পয়েন্টে এটা, এটা আর পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 সমান I2। তাহলে এই সম্পর্ক থেকে বলা যায় I1 আর I2 যদি সমান হয় তাহলে এই দুটোও সমান, তার মানে মিউ জি কেটে গেলে অতএব R1 অবশ্যই R2 সমান হতে হবে। সুতরাং এই যে 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা বলতে পারি অতএব A সমান সেক্ষেত্রে 2R1, অতএব R1 সমান A/2। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে R এর মানটা কত হবে? R1 R2 প্রত্যেকের মান হবে প্রিজমের যে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ তার অর্ধেক। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে R1 R2 অবশ্যই সমান হবে এবং সেই কোণের মানটা A/2 এর সমান হবে। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি কি মিউ, তাহলে আমাদের প্রিজমের মিউটা তাহলে কত? তাহলে মিউ একটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি আমরা, দেখো। সুতরাং আমরা লিখতে পারি
মিউ জি, যেটাকে আমরা মিউ ধরেছি, সেটা সমান আসছে এখান থেকে sin i1 বাই sin r1। তাহলে এবার অতএব ডেল্টার মানটা ন্যূনতম কখন হবে? ডেল্টা মানটা ডেল্টা এম i1 সমান i2, তাহলে 2i1 মাইনাস a, তাহলে i1 টা চলে আসছে ডেল্টা এম প্লাস a বাই 2। তাহলে i1 টা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে i1 এটা, r1 এটা, অতএব মিউ সমান পেয়ে গেলাম, এই মান দুটো যদি এখানে বসিয়ে দিই, sin ডেল্টা এম প্লাস a বাই 2 বাই sin। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রমাণটা খুব আসে, অঙ্কের ক্ষেত্রে খুব লাগে, এটা খুব ভালো করে তোমরা শিখবে এবং করে নেবে। এটা ইম্পর্টেন্ট 2021 এর জন্য, অঙ্কের জন্য বা থিওরির জন্য, এই প্রিজম অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এর পরবর্তী টপিক যেটা আলোচনা করব, প্রিজম থেকে যদি নির্গত রশ্মি না পেতে হয়, মানে প্রিজমের ভেতর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে হয়, তাহলে আপতন কোণের সীমাস্থ মান কত, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমরা দেখে নেব। তো তাহলে কেমন হবে? প্রিজমে একটা আপতিত রশ্মি, যে ছবি একই, এটা আপতন কোণ i1 গেল, এই r2 মানটা, এটা r2, দ্বিতীয় তলে এটা আপতিত রশ্মি, তাহলে এখান থেকে কোনো রশ্মি নির্গত হবে না, ম্যাক্সিমাম এই তল বরাবর ভেসে যেতে পারে। তাহলে এটা যদি হয়, এটা মিউ মাধ্যম, এটা 1, এটা মিউ গ্লাস ইকুয়ালস টু মিউ, এটা মিউ ইকুয়ালস টু 1, বায়ু থেকে কাঁচ, কাঁচ থেকে বায়ু, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। তাহলে এখানে যদি দ্বিতীয় তল দিয়ে নির্গত রশ্মি না পেতে হয়, সেই ক্ষেত্রে r2 কে সংকট কোণ বা তার থেকে বড় হতে হবে। যদি সংকট কোণ হয়, যদি এটা a, এটা b, এটা c, তাহলে r2 যদি r2 সমান থিটা c হলে নির্গত রশ্মি AC তল বরাবর ঘেঁষে নির্গত হবে, এবং r2 যদি গ্রেটার দ্যান থিটা c হয়, হলে AC তলে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। মানে সেক্ষেত্রে আলোটা দ্বিতীয় তলে গিয়ে যখন পড়লো, গিয়ে ফিরে চলে আসবে, যদি r2 মানটা গ্রেটার দ্যান থিটা c হয়। আর এর ক্ষেত্রে r2 টা থিটা c, এটা AC তল, তাহলে দেখো আপতন কোণের মানটা কত হতে হবে। তো এখন আমরা জানি r1 প্লাস r2 সমান a, তাহলে r2 সমান r1 সমান a মাইনাস r2। এটা যেহেতু কনস্ট্যান্ট, r2 যত বাড়বে r1 তত কমবে, a যেহেতু ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি r2 যদি বাড়ে, মানে সংকট কোণকে ছাড়িয়ে যায়, তাহলে r1 কে ছোট হতে হবে, মানে r1 কমতে হবে।
r1 কমা মানে অটোমেটিক্যালি i1 টা কমা, তার মানে আমরা এখানে তাহলে কি করব, r2 যদি সংকট কোণের সমান হয় তাহলে i1 কত বার করব, কারণ আলটিমেটলি r1 কমছে মানে i1 টাকে কমাতে হবে। ঠিক আমাদের অপটিক্যাল ফাইবারের কনসেপ্ট। তাহলে r2 যদি সংকট কোণের বড় হয় i1 এর মান একটা নির্দিষ্ট মান অপেক্ষা ছোট হতে হবে, সেই নির্দিষ্ট মানটাকে বলা হচ্ছে সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু অফ ইনসিডেন্ট রে, অফ লিমিটিং ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অর ইনসিডেন্ট রে যত কোণে পড়ছে সেই কোণের মানটা কত। তো আমরা r2 টাকে θc ধরে নিয়ে ক্যালকুলেট করি, i1 টা কত দিয়ে বলবো, i1 এর মান যদি এর থেকে ছোট হয় তবে r2 এর মানটা সংকট কোণের থেকে বড় হবে, r2 টা সংকট কোণ ধরে i1 যা বেরোবে, i1 যদি কমাই তাহলে r2 এর মানটা সংকট কোণের থেকে বেড়ে যাবে এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে চলে আসবে, নির্গত রশ্মি পাওয়া যাবে না। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি এই পয়েন্টে যদি স্নেলস ল লাগাই তাহলে এখন sin i1 সমান মিউ sin r2, মিউ sin r1 বা মিউ sin a মাইনাস r2। একে ভেঙে লিখলে sin a cos r2 মাইনাস cos a sin r2। এবার সংকট কোণের ক্ষেত্রে sin θc সমান 1 বাই মিউ, এবার r2 টাকে θc ধরে নিয়েছি তাহলে এটাকে মিউ sin a cos θc, θc হলে কত হবে সেটা দেখছি, মাইনাস cos a sin θc, দিয়ে এখান থেকে cos θc আর sin θc এর মানটা বসিয়ে দেবো, তাহলে cos θc কত আসছে, মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ, এটা cos θc এর ভ্যালু আসছে। ক্লিয়ার আসছে ছবি? তাহলে এই মান দুটো বসিয়ে দিলে আমরা একটু উপরে লিখি, তাহলে তোমরা ঠিক করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, যে কনসেপ্টগুলো তোমাদের বলে দিচ্ছি লিখে নেবে এবং বুঝে নেবে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব sin i সমান sin i1 সমান মিউ sin a cos θc কত, মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস cos a ইনটু 1 বাই মিউ। আমরা কি করলাম, এই যে মান দুটো এখানে বসিয়ে দিলাম, তাহলে i1 চলে আসছে sin ইনভার্স sin a মিউ দিয়ে গুণ করে দিলে মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস cos a, তার মানে r2 এর মানটা যদি সংকট কোণের হয় মানে সেক্ষেত্রে তল বরাবর যাবে, তাহলে আলোক রশ্মি যদি না পেতে হয়, নির্গত রশ্মি না পাই, তার মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করতে হয়, সেই ক্ষেত্রে r2 এর মানটা θc থেকে বড় হতে হবে, তার মানে i1 এর মানটা এই মানের থেকে ছোট হতে হবে। অতএব সীমাস্থ মান দাঁড়িয়ে গেল i1 লেস দ্যান ইকুয়ালস টু sin ইনভার্স sin a মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস cos a। এটাই হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান, যে মান অপেক্ষা ছোট হলে আলোক রশ্মি দ্বিতীয় তল থেকে নির্গত হবে না, প্রিজমের মধ্যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাবে। বোঝা গেছে? এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক। তো আমাদের একটা অঙ্ক দেয়, তল বরাবর ঘেসে গেল, ঠিক উল্টে দিক দিয়ে আলো যদি ঢোকে তাহলে এখানে কত কোণে বেরোবে, সেটা যদি আমাদের দেয়, মানে এই তল বরাবর গেল, প্রবেশ করলে উল্টো পথে যেতে যায়, সেক্ষেত্রে থিটার মানটা কত আমাদের, থিটা যদি হয় ওই কোণটা i1 যদি থিটা হয় সেক্ষেত্রে মিউটা কত,
তো তোমরা বার করতে পারবে উল্টোটা যদি হয়, মানে তল বরাবর ঘেঁষে প্রবেশ করলো, গিয়ে এখান থেকে নির্গত কোণটা থিটা হলে মিউ কত মাধ্যমের, সেটা যদি আমরা বার করি, তাহলে এখানে যদি মিউ এর এক্সপ্রেশনটা বার করি, তাহলে উল্টোটা একটু দেখে নিই, ছবিটা অঙ্কটাও দেখে নেব। আপতন কোণ তাহলে 90 ডিগ্রি আর নির্গমন কোণ বলেছে থিটা, মানে I1টা থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা মুছে দিই। তাহলে এটা ইম্পর্টেন্ট টপিক, আমরা শিখে নিলাম, একটা অঙ্ক করে নিই। এই অঙ্কটা ঠিক এই থিওরির উপর বেস করে একটা অঙ্ক আছে, সব বইতেই থাকে, তা বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সূত্র ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলো প্রমাণগুলো ভালো করে দেখবে। তো আপতন কোণের সীমাস্থ মান করলাম, এরপর নির্গমন কোণের প্রিজম কোণের সীমাস্থ মানটাও দেখবো আমরা এরপর। তো তার আগে একটা অঙ্ক দেখে নিই। তো বলছে কি, একটা আলোক রশ্মি প্রথম তল দিয়ে এটা মিউ মাধ্যম তল বরাবর গেছে, মানে এবি তল দিয়ে তল বরাবর গেছে। তাহলে এটা এই ছবিতে I1টা 90, গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর এটা R1, তাহলে এটা নিশ্চয়ই থিটা সি হবে। থিটা সি তে এয়ার মাধ্যম এয়ার থেকে গেল, তল বরাবর গেছে, গিয়ে থিটা সি কোণে প্রবেশ করেছে অভিলম্বের সাথে, গিয়ে দ্বিতীয় তলে প্রতিষ্ঠিত হওয়ার পর নির্গত হয়েছে থিটা কোণে, মানে I2টা থিটা। তাহলে মিউ কত, মিউটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে এখানে মিউ কত বার করতে হবে, এই কোণ। তাহলে দেখো থিটা সি প্লাস R2 ছবিতে সমান a, তাহলে R2 সমান a মাইনাস থিটা সি। প্রিজম কোণটা a বলে দেওয়া আছে, নির্গমন কোণটা বলেছে থিটা সি, তল বরাবর প্রবেশ করে থিটা সি থিটা কোণে বেরিয়েছে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে কোনটা, মিউ কত। তাহলে এখানে স্নেলের সূত্র লাগালে, এখন মিউ sin R2 সমান 1 sin থিটা, স্নেলের সূত্র অনুসারে। তাহলে R2 মানটা যদি বসিয়ে দিই, মিউ sin a মাইনাস থিটা সি সমান sin থিটা। এখান থেকে আমাদের বার করতে হবে মিউটা কত, এটাকে ভাঙবো আমরা। তাহলে মিউ sin a cos থিটা সি মাইনাস cos a sin থিটা সি সমান sin থিটা। এবার আমরা কি জানি, এখানে এই পয়েন্ট, এটা ছিল কোন বিন্দুতে স্নেলের সূত্রে বলি, এটা বললাম ধরো কিউ আর, এটা আর বিন্দুতে, আর পয়েন্ট। কিউ বিন্দুতে যদি লিখি, কিউ পয়েন্টের স্নেলের সূত্র অনুসারে 1 sin 90 সমান মিউ sin থিটা সি, কারণ R1টা থিটা সি। তাহলে sin থিটা সি চলে আসছে 1 বাই মিউ, এটা সবসময়ই আসবে। তাহলে এখানে বসিয়ে দিলে মিউ sin a, মিউটা কেটে যাবে আগের প্রমাণ অনুসারে, মিউ স্কয়ার মাইনাস 1 cos a, এটা মিউটা তাহলে sin থিটা। তাহলে এখানে মিউ বার করতে হবে, মিউ স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু আসছে cos a প্লাস sin থিটা সি বাই sin a। তাহলে মিউ কত চলে এলো, স্কয়ার করে দিলে 1 প্লাস, এটা স্কয়ার হবে, ব্র্যাকেট লিখলাম, sin থিটা প্লাস sin a cos a বাই sin a
হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই দেয় প্রমাণ করতে। তো তোমাদের এটা করিয়ে দেওয়া হলো, অবশ্যই ভালো করে দেখে নেবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিজম কোণের সীমাস্থ মান। মানে এর আগে দেখলাম আপতন কোণের সীমাস্থ মান কত হলে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। এবার দেখবো প্রিজম কোণের সীমাস্থ মান কত, এটাও ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। তো দুটো ঘটনা হতে পারে। তো আমরা দেখব যদি লম্ব আপতন হয়, তলের সাথে লম্বভাবে আপতিত হয় কোনো রশ্মি, মানে আয়ুমানটা 0 হলে কত গেল, সোজা চলে যাবে অভিলম্ব বরাবর গিয়ে এটা যদি থিটা সি, আরো 1টা 0, একটা হচ্ছে ডায়াগ্রাম যেমন, তাহলে লম্ব আপতন, আর একটা দেখবো তল বরাবর আপতন যদি হয়, মানে এই বরাবর যদি যায়, মানে তল বরাবর আপতন হলে মানে I1টা 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে R1টা থিটা সি, এই বরাবর গেলে R2টাও থিটা সি। এটাই এটা হচ্ছে তল বরাবর তল ঘেঁষে আপতন। মানে I1 এর মানটা 0 হলে কত, থিটা সি কত, আমার সীমাস্থ মান কত, এর মানটা কত, আর 90 ডিগ্রি হলে কত, যা হবে এর মাঝে হবে, 0 থেকে 90 বেশি হতে পারে না, আপতন কোণটা 0 থেকে 90 এর মধ্যে থাকবে, তার মানে প্রিজম কোণের যে সীমাস্থ মান সেটা এর ভিতরেই থেকে যাবে, যে মান দুটো বেরোবে। তো দেখো, আর sin থিটা সি সমান 1/μ, তাহলে প্রথম 1 নম্বর যদি তল বরাবর আপতন হয় সেক্ষেত্রে I1 সমান I2 I1 সমান R1 সমান 0, অতএব A সমান R1 প্লাস R2 সমান R2টা কত, থিটা সি। তার মানে A সমান sin ইনভার্স 1/μ। তার মানে লম্ব আপতনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা হলো এ লিমিটিং লিখলাম না, সীমাস্থ মানটা হলো sin ইনভার্স 1/μ। লম্ব আপতন মানে 0 ডিগ্রি কোণ যদি আপতিত হয় লম্বভাবে আগিয়ে পড়ে, সেক্ষেত্রে আপতন কোণের সীমাস্থ মান হচ্ছে sin ইনভার্স 1/μ বা থিটা সি সমান। আবার 2 নম্বর I1 যদি 90 ডিগ্রি হয় অতএব R1 থিটা সি, সিমিলারলি নির্গত না হতে হলে R2টাও থিটা সি, তার মানে A সমান R1 প্লাস R2 সমান 2 থিটা সি। তাহলে A লিমিটিং সমান 2 sin ইনভার্স 1/μ। এটাই হচ্ছে এর সর্বোচ্চ মান, এর বেশি হতে পারে না এই মানের বেশি, কারণ তল বরাবর, তাহলে এটা যত কমবে তাহলে থিটা সির মান, মানে প্রিজম কোণের সীমাস্থ মানটা থিটা সি এবং 2 থিটা সির মধ্যে, তার মানে লিমিটিং ভ্যালু, তার মানে থিটা সি লেস দ্যান ইকুয়ালস টু এ লিমিটিং লেস দ্যান ইকুয়ালস টু 2 থিটা সি। থিটা সি এবং 2 থিটা সির মধ্যে থিটা সি কখন হবে, যদি লম্ব আপতন হয়, 2 থিটা সি কখন হবে, যখন তল বরাবর আপতন হয় তার ক্ষেত্রে, বা সমকৌণিক আপতন, তল বরাবর আপতন বা এটাকে বলছি আমরা একটা নাম দিচ্ছি সমকৌণিক, না সরি এটাই সমকৌণিক, লম্ব আপতনটাই হলো সমকৌণিক আপতন, আর এটা 90 ডিগ্রি কোণে আপতন হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে, এটা সমকৌণিক আপতন বলা যায়। হ্যাঁ, সমকৌণিক আপতন, ঠিকই বললাম নামটা, সমকৌণিক। ঠিক আছে।
এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ছোট ছোট অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম, এর লিমিটিং ভ্যালুটা এটাই সর্বোচ্চ। এর থেকে এটা যদি হয় তাহলে তল বরাবর যাবে, এর থেকে কম হলে ফিরে আসবে, আর যদি তল বরাবর যায় আর এর থেকে যদি কম হয় তাহলে ফিরে আসার সম্ভাবনা আছে। তাহলে এই বরাবর যদি গেল এরকম একটা কোণ করে যায় তাহলে এর মানটা এর থেকে কম হবে কিন্তু এর থেকে বেশি হবে। ঠিক আছে, এই দুটো ভ্যালু কিন্তু তোমরা ভালো করে সূত্র দুটো খেয়াল রাখার চেষ্টা করবে। আজকের আলোচনার শেষ বিষয় পূর্ণ প্রতিফলক প্রিজম। প্রিজমের আলোচনার মধ্যে এখনো বিচ্ছুরণ বাকি আছে প্রিজমের, সেটা আমি একটা আলাদা টপিক হিসেবে পড়াবো। তো পূর্ণ প্রতিফলক প্রিজম কি? স্বচ্ছ কাঁচের তৈরি সমকোণী সমদ্বিবাহু প্রিজম যেখানে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে এটা কি? এই প্রিজমটা কেমন প্রিজম? মনে রাখতে হবে সমকোণী সমদ্বিবাহু প্রিজম, যেখানে কি ঘটে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা অ্যাপ্লিকেশন প্রিজম, যেখানে ঘটে হচ্ছে মানে কি ঘটে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মনে রাখতে হবে এই প্রিজমে যে প্রতিবিম্ব গঠন হবে তার উজ্জ্বলতা বেশি হবে। প্রতিফলনে যে প্রতিবিম্ব হয়, সমতল দর্পণের ক্ষেত্রে স্ক্যাটারিং বা বিক্ষেপণ দেখতে পাওয়া যায়, কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে তীব্রতা বেশি হয়, কারণ কোনো অংশ শোষিত হচ্ছে না, পুরোটাই ফিরে চলে আসছে। তো এর ক্ষেত্রে ধরো কেমন দেখতে? তার মানে সমকোণী সমদ্বিবাহু। তার মানে এই ক্ষেত্রে প্রিজম কোণ যেটা, এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। একটা টপিক বাকি, পাতলা প্রিজম, ওটা বলতে হবে, এটার পর বলে দিচ্ছি, ওটা আমার খেয়াল ছিল না, হঠাৎ করে মনে হলো। তাহলে এই কোণটা 90, এগুলো 45 ডিগ্রি। পাতলা প্রিজমটাও বলতে হবে। তো একটা আলোক রশ্মি গেল, ধর এটা কোন একটা অবজেক্ট আছে PQ, গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে চলে গেল। তাহলে এখানে তাহলে এটা P প্রাইম বা P1 Q1 প্রতিবিম্বটা পেলাম, যেটা আমরা পেরিস্কোপের ক্ষেত্রে, প্রিজম পেরিস্কোপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতি ঘটলো, আলোটা এদিকে যাচ্ছিল, ঘুরে গেছে এদিকে। তাহলে এখানে ডেল্টাটা হচ্ছে 90 ডিগ্রি বিক্ষেপণ বা বিচ্যুতির ক্ষেত্রে, 90 ডিগ্রি চ্যুতির ক্ষেত্রে ডেল্টাটা এইভাবে। যদি আমরা এরকম ভাবে বিষয়টাকে এই সাইডে আসি, ধরো কোনো অবজেক্ট আছে, আলোক রশ্মি গেল, প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাহলে P থেকে গেল এখানে P1 এ, Q থেকে গেল Q1। আলোক রশ্মি কিন্তু এখানে চ্যুতি 0। 0 ডিগ্রি চ্যুতির ক্ষেত্রে হলো আমাদের আর কি দেখলাম? 90 ডিগ্রি দেখলাম। এবার যদি এইভাবে ভাবি, তিনটেই প্রতিসরণ তল হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে ধর এখানে একটা PQ অবজেক্ট আছে, আলোটা গেল, এই গেল, কারণ কাঁচের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি, একটু একটা জিনিস বলি, তাহলে এখানে আপতন কোণটা 45 ডিগ্রি হচ্ছে, তাই তো? আর কাঁচের ক্ষেত্রে মিউটা কত? 3/2। তার মানে মিউটা, সরি হ্যাঁ, মিউটা 3/2। তাহলে সাইন থিটা সি কত হয়? তাহলে সাইন ইনভার্স 2/3 যদি করি, মানে সাইন ইনভার্স 1/μ থিটা সি সমান
2/3, এটা চলে আসে 41-42 ডিগ্রির মতন। হ্যাঁ 41.8। তার মানে কাঁচের সাপেক্ষে যদি কাঁচ ধরি, কাঁচের মিউটা হচ্ছে 3/2, তাহলে এক্ষেত্রে যদি এয়ার বায়ু থেকে কাঁচে যায় তার ক্ষেত্রে থিটা সিটা হচ্ছে 41.8, কিন্তু আপতন কোণটা কত হচ্ছে এখানে 45 ডিগ্রি, তার মানে গ্রেটার দ্যান, এটা 45 ডিগ্রি মাস, এটা গ্রেটার দ্যান থিটা সি, তার মানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে এখানেও, তাই একই রকম ভাবে ঘটনাটা ঘটছে। তাহলে এক্ষেত্রে কি হবে, সোজাভাবে যাবে প্যারালাল, তোমরা ঠিক করে আসবে সমান্তরাল ভাবে আঁকবে, আমি তো আঁকতে অতটা পটু নই, দেখেছো সেটা, ছবিগুলো খুব একটা ভালো হয় না, গেল নিয়ে ফিরে আসছে। তাহলে এখানে দেখো দুবার 90 ডিগ্রি করে পি গেল, তাহলে এটা P1, এটা Q1, প্রতিবিম্ব কিন্তু উল্টে গেছে। তাহলে এখানে কত বিচ্যুতি হচ্ছে, এখানে একবার 90, এখানে একবার 90, তাহলে এই ক্ষেত্রে ডেল্টাটা হলো 180 ডিগ্রি। তাহলে তিন রকম বিচ্যুতি ইউজ করা যায়। সবচেয়ে বড় কথা এখানে যে ইমেজ তৈরি হবে সেটা খুবই উজ্জ্বল হবে, যদিও পূর্ণ প্রতিফলক প্রিজম কিন্তু তৈরি করা এবং খুব দামি জিনিস, যেটাকে দর্পণ দিয়ে আমরা প্রতিফলন করতে পারি, তাতে যেমন ইমেজ হবে তার থেকে কোয়ালিটি অনেক ভালো হবে, স্পষ্ট হবে, কিন্তু এখানে যেটা আমাদের সমস্যা হচ্ছে দাম খুব বেশি পড়ে যায়। ঠিক আছে, তো এই টপিকটা ছোট, পূর্ণ প্রতিফলক প্রিজম কি এবং তার ব্যবহার তোমরা জানো পেরিস্কোপের ক্ষেত্রে করা হয়, ক্যামেরার ক্ষেত্রে ইউজ করা হয়, এখন যেগুলো ডিজিটাল ক্যামেরা সেখানে ব্যবহার করা হয়। তো এই ছবিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো লাস্ট টপিক বলেছিলাম ওটা, কিন্তু এটা আমাদের পড়ানো বাকি আছে, ভুলে গিয়েছিলাম। তো পাতলা প্রিজম হচ্ছে একটা এমন প্রিজম যার প্রিজম কোণটা খুব ক্ষুদ্র হবে, মোটামুটি লেস দ্যান ইকুয়ালস টু 10 ডিগ্রি। মানে এই ক্ষেত্রে কি এইটা লেস দ্যান ইকুয়ালস টু 10 ডিগ্রি, মানে শীর্ষকোণ যেটা হবে প্রতিসারক, তাহলে এই কোণটা খুব ক্ষুদ্র। তো যেমন আলোক রশ্মি যায় গেল I1, এদিকে ডেল্টাটাও ছোটই হবে অবশ্যই, ডেল্টার মানটা বার করবে, এটা I2, এটা ডেল্টা, ছবিটা আসছে তো ঠিকঠাক, R1 R2 যা যা হয় সবই আছে, শুধু কন্ডিশন কি এটা খুব ছোট, R1 এটা R2। তো আমরা কি জানি, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এটা খুব ছোট। তো আমাদের এখন আমরা যদি মিউ মাধ্যম বলি, এটা মিউ ইকুয়ালস টু 1, এটা মিউ গ্লাস কাঁচ, এটা মিউ ইকুয়ালস টু 1 এয়ার, এটা এয়ার মিডিয়াম, আলোটা গেল কি প্রতিষ্ঠিত হলো। তাহলে এখানে লিখতে পারি sin I2 সমান মিউ sin I2। তাহলে এর ক্ষেত্রে আমাদের ডেল্টার মানটা বার করতে হবে, সেটা আমরা দুটো কন্ডিশন, একটা হচ্ছে আপতন কোণ ক্ষুদ্র হলে কি হয়, ক্ষুদ্র না হলে কি, আগে আপতন কোণ যদি ছোট না হয় তখন কি দেখবো। তো I2 এর মানটা চলে আসছে দেখো sin I2 সমান আসছে ডেল্টা প্লাস A মাইনাস I1 সমান মিউ sin R2। ঠিক আছে, আমরা এটাকে রিপ্লেস করে দিই, এটাকে A মাইনাস R1, কারণ A ইকুয়ালস টু R1। ওকে, তবে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে sin, এটাকে একটা রাশি হিসেবে ধরব, ডেল্টা প্লাস A cos I1 মাইনাস cos ডেল্টা প্লাস A sin I1 সমান মিউ, এখানে লিখি sin A cos R1 মাইনাস cos A sin R1। এখানে মনে রাখতে হবে ডেল্টা এ দুটোই ক্ষুদ্র, ক্ষুদ্র আবার এটা যদি ছোট হয় অটোমেটিক্যালি ডেল্টাটা কমে যাবে, কারণ এটা যত চওড়া হবে তত ডেল্টাটা আস্তে আস্তে বেশি বড় হয়ে যাবে। তার মানে এখানে ডেল্টা প্লাস এ
আর এ, এই দুটো টার্মওয়ালা জিনিস ক্ষুদ্র। ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা, থিটা ছোট হলে, থিটা ক্ষুদ্র হলে কি কন্ডিশন, সাইন থিটা সমান থিটা আর কস থিটা হয় 1। তাহলে সেই জিনিসটা যদি রিপ্লেস করি, তাহলে এই পোরশনটা হচ্ছে ডেল্টা প্লাস এ cos i, এটা 1 হয়ে গেল মাইনাস sin i মিউ sin a মানে a হবে cos r মাইনাস sin r। ওকে, তাহলে এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে আলটিমেটলি, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। তো মাল্টিপ্লাই করলে ডেল্টা প্লাস এ cos i মাইনাস সাইন i1 সমান মিউ a cos r1 মাইনাস মিউ সাইন r। তো এখন দেখো এই পয়েন্টে যদি ভাবি, যেটা প্রথম তলে আপতন বিন্দু, দিদি বলে এটা কিউ বিন্দু, এটা পি কিউ আর এস। কিউ বিন্দুতে আমরা লিখতে পারি sin i1 সমান মিউ সাইন r1। কিউ বিন্দু রেসপেক্টে এটা লিখেছিলাম কোন বিন্দুতে, এটা হচ্ছে আর বিন্দুতে, পি কিউ আর আর বিন্দুতে। আর এটা যে কোন বিন্দুতে, এই ঘটনাটা হচ্ছে আর কিউতে, কিউতে স্নেলের সূত্র। তাহলে sin i1 মিউ r1 এটা কেটে গেল, মিউ sin r1। তার মানে ডেল্টা প্লাস a সমান আসছে মিউ a, এটা যদি বিচ্ছেদ দরকার নেই, মিউ cos r বাই cos i1, এটাকে এই সাইডে নিয়ে এলাম, অর্থাৎ ডেল্টা সমান চলে এলো, a কমন গেল মিউ, আচ্ছা cos r 1 মিউ cos r1 বাই cos i 1 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের রাশিমান, যদি আপতন কোণ ক্ষুদ্র না হয়। এবার আপতন কোণ ক্ষুদ্র হলে প্রতিসরণ কোণ i1 r1 দুটোই ক্ষুদ্র। তো আপতন কোণ যদি ক্ষুদ্র হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রমাণটা খুব আসে, ইম্পর্টেন্ট টপিক, খেয়াল রাখবেন। ওকে, তো আপতন কোণ যদি ক্ষুদ্র হয়, i1 যদি ছোট হয়, মিউটা কনস্ট্যান্ট, তার মানে r1 টা কনস্ট্যান্ট। তো এখন এটা কি কোন ক্ষেত্রে তাহলে এটা হবে, যদি আপতন কোণ ক্ষুদ্র না হলে, এটা আপতন কোণ যদি ছোট হয় সেই ক্ষেত্রে কি হবে দেখি। ওটা আসছে তো ঠিকঠাক। আপতন কোণ যদি ক্ষুদ্র হয়, এখন i1 ক্ষুদ্র হলে স্পেশাল কেস, r1 ক্ষুদ্র হবে, এই সূত্র অনুসারে মিউটা কনস্ট্যান্ট, i1 ছোট হলে r1 টাও ক্ষুদ্র হবে। অতএব মিউ সমান, এখান থেকে কিউ বিন্দুতে লেখা যায় i1 বাই r1, আবার ওখানে পেয়েছিলাম মিউ সমান, এখানে পেয়েছি sin i1 বাই sin r1, এখানে কত পেয়েছি sin i2 বাই sin r2 সমান, তাহলে লিখতে পারি i2 বাই r2, যেহেতু থিটা ছোট হলে sin i sin থিটা সমান থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অতএব i1 সমান মিউ r1, অতএব i2 পেয়ে গেলাম মিউ r2।
অতএব সেক্ষেত্রে ডেল্টা সমান চলে আসছে i1 প্লাস i2 মাইনাস এ। তাহলে এই দুটো বসিয়ে দিলে মিউ r1 প্লাস মিউ r2 মাইনাস এ। ওকে, তাহলে দেখো যেটা চলে এলো মিউ r1 প্লাস r2 সমান a মাইনাস এ, ডেল্টা সমান মিউ মাইনাস এ মিউ মাইনাস 1 ইনটু। আমরা এটা থেকেও পাই কিনা দেখি, এটা থেকে কি পাবো এক্সপ্রেশন থেকে ডেল্টা সমান a ইনটু cos থিটাটা 1 হবে, তাহলে এখান থেকে দেখো থিটা ছোট হলে i1 r1 ছোট, তাহলে cos r1 টা হবে 1 আর cos i1 টা হবে 1, দ্যাট ইজ মিউ মাইনাস 1। মানে এটা থেকেও কিন্তু আমরা এই এক্সপ্রেশনে চলে আসতে পারি যদি, তাহলে দুটো কখন হবে আপতন কোণ ক্ষুদ্র। ওকে, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের করিয়ে দিলাম। বিশেষ করে নিচের প্রমাণটা বেশি ইম্পর্টেন্ট, আপতন কোণ ছোট বলা থাকবে না, বলবে যদি বলে প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ ক্ষুদ্র হলে এটা, তাহলে করে ফেলবো খুব সহজে। আর যদি কিছু না বলা থাকে পাতলা প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো, তাহলে কিন্তু এটাই করতে হবে, এটা করলে কিন্তু হবে না। আপতন কোণ যদি ক্ষুদ্র না বলা থাকে তাহলে কখনোই আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। ওকে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট আজকের ক্লাসে শেষ আলোচনা। তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, তোমাদের আলোটা সিলেবাসে পুরোটাই আছে, মডার্ন ফিজিক্সে কয়েকটা বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটা বাদ দিয়েছে ওদিকে আমাদের অল্টারনেটিং কারেন্ট মোস্ট প্রবাবলি বাদ দিয়েছে। তো গুরুত্বপূর্ণ ছিল, এসিটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ছিল, পড়িয়েছিলাম। তো যাই হোক, আমাদের বোর্ড এক্সামে না তো কি হয়েছে, যে মেন নিটে তো লাগবে, যারা তোমরা জয়েন্ট বা নিট দেবে তাদের ক্ষেত্রে সবই পড়তে হবে, তাই ওটা ভেবে লাভ নেই, পড়ে যাও। এবং আজকে যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ক্যালকুলেশনগুলো ভালো করে বুঝে নেবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই পরবর্তী দিনের ভিডিওতে আমি আলোচনা করে দেবো বিষয়টা। তো আমরা প্রিজমটা পড়ে ফেললাম, এরপর আমরা লেন্স পড়বো, গলীয় তলে প্রতিসরণ, সমতলে প্রতিসরণ শেষ হয়ে গেল, এরপর গলীয় তলে প্রতিসরণ আমরা পড়বো, পড়ে চলে যাবো লেন্সে। ঠিক আছে, পাতলা লেন্স যেটা আছে আমাদের সেটা পড়তে হবে, অনেক কিছু আছে সেগুলো। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন পরবর্তী অংশ নিয়ে চলে আসবো। সবাই মন দিয়ে পড়াশোনা করো, কারণ সিলেবাস আমাদের দিয়ে দিয়েছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা খুব দরকার। সবাই কোশ্চেন ব্যাংক বা এই জাতীয় যে প্রশ্নের যে বইগুলো হয় বা তোমাদের টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারগুলোও করতে পারো। কোনো প্রশ্ন আটকে গেলে কমেন্টে জানাবে, পেজ নাম্বার দিয়ে আমি করে দেবার অবশ্যই চেষ্টা করব। আর না থাকলে প্রশ্ন সেটাও বলে দেবো, তখন তোমরা লিখে দেবে প্রশ্নটা কমেন্টে, আমি নিশ্চয়ই উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। তার মধ্যে তোমরা অবশ্যই করে ফেলার চেষ্টা করো, সময় কেউ নষ্ট করবে না। ঠিক আছে, আজকে এখানেই শেষ হলো।